ঝকঝকে আকাশটা দেখে মনেই হবে না যে ঝুম বৃষ্টি হয়েছে গত রাতে। সকালের স্নিগ্ধ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ভিজে মাটির সেই পরিচিত গন্ধ। গ্রামের কাঁচা মাটির রাস্তা আর ধান ক্ষেতগুলো ভিজে গিয়ে যেন আজ সতেজ হয়ে উঠেছে আরো। গ্রামের নাম কুসুমপুর। নামটা যে কিভাবে এসেছিল বা কে দিয়েছিল তা কেউ জানে না। হয়তো এখানকার পুরোনো দিনের বাসিন্দারা জানলেও জানতে পারে, কিন্তু এই কুসুমপুর ঠিক কুসুমের মতো হোক বা না হোক, এই গ্রামের আবাদি জমিগুলোতে যে পরিমাণ ফলন হয় তা দিয়ে গ্রামের মানুষের চাহিদা পূরণ হয়ে যায়। পাশাপাশি শহরেও চলে যায় জমির শস্য দানা। তাই অন্য পেশার চেয়ে কৃষি কাজের দিকে বেশি ঝুঁকেছে এই গ্রামের মানুষ। তাছাড়া এখানকার প্রকৃতিও এত সুন্দর যে একদম জড়িয়ে যায় মনটা। কিন্তু এই শান্ত প্রকৃতির সব স্নিগ্ধতা নষ্ট করে দিচ্ছে দুই ভাইয়ের চিৎকার। অমলের মৃত্যুর পর 1 সপ্তাহ কাটেনি, আর এর মাঝে তার রেখে যাওয়া বাড়ি আর জমি নিয়ে বিবাদ চরমে উঠেছে দুই ভাই কমল আর বিমলের মধ্যে। আমি কোনো কথা শুনবো না দাদা, বাড়িটা আমার চাই। অমলদার এই বাড়িটা কাউকে দেওয়ার ইচ্ছা থাকলে সে একমাত্র আমাকেই দিয়ে যেত। তাই বুঝি? এই জন্যই তোকে না বলে আমাকে ওর জমির দলিলগুলো দেখতে দিয়েছিল। চুপ কর, আমি বড় ভাই, তাই বাড়ির ভাগ আমিই পাবো। দলিল দেখতে দিয়েছিল মানে এই না যে তোমায় দিয়ে দিয়েছে, তুমি জোর করে সব নিতে চাইছো। জোর করবো না তো কি করবো? তুই তো একটা অপদার্থ। অমলের মতো তুইও উচ্ছন্নে যাবি। ওই বাড়ি আমার, আমি ওখানেই থাকবো। তুমি একটু লোভী। ভাইয়ের মৃত্যুর 1 সপ্তাহ হয়নি আর তুমি জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করেছো। তোমার লজ্জা করে না? লজ্জা? টাকা পয়সার কাছে আবার লজ্জা কিসের? শোন, ওই বাড়ির দিকে আর চোখ দিবি না, ভালো হবে না বলে দিলাম। আমিও দেখে নেবো তুমি কি করে বাড়িতে থাকো, আমিও দেখে নেবো। হ্যাঁ, বাড়ির সামনে আসতে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল কমলের শরীর জুড়ে। উঠোনে পা রাখতে ধরাস করে উঠল ওর বুকের ভেতরটা। সে দেখতে পেল বাড়ির দাওয়ায় বসে আছে একটা ছায়া মূর্তি, অবিকল অমলের মতো দেখতে। পরনে সেই একই পোশাক। কে বসে আছে ওখানে? কোনো উত্তর এলো না। স্থির হয়ে বসে রইল সেই ছায়া মূর্তি। কমল ভাবল হয়তো চোখের ভুল, সে তো আর এই পৃথিবীতে নেই। ঠিক এমন সময় ওই ছায়া মূর্তির দিক থেকে ভেসে এলো অমলের কণ্ঠস্বর। আমার বাড়িতে কেন এসেছিস কমল? অমল, তুমি তুমি এখানে কি করছো? তুমি তো... হ্যাঁ, আমি মৃত। তাতে কি? খবরদার আর আমার বাড়িতে পা রাখবি না। যা, বেরিয়ে যা এখান থেকে, নইলে কিন্তু... যাচ্ছি যাচ্ছি দাদা, দয়া করে আমাকে কিছু করো না। আমি এক্ষুনি যাচ্ছি। রাত বিরেতে গ্রামের রাস্তা ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটছে বিমল। 2 দিন আগে লুকিয়ে অমলের বাড়িটা একবার ঢুকেছিল সে। অমল তার কিছু দরকারি কাগজপত্র আর সামান্য কিছু জমানো টাকা একটা পুরনো কাঠের বাক্সে রাখত। এটা আগে থেকেই জানা ছিল বিমলের। অমলের মৃত্যুর পর ওর মনে হয়েছিল কমলের আগেই ওগুলো সরিয়ে ফেলা দরকার, আর বিমল করেছেও তাই। কমল বাড়িতে গেলেও ওই দামি জিনিসগুলো আর পাবে না এই ভেবে মনে ফুর্তি নিয়ে হাঁটছে সে। বোকাটা ভেবেছে ঝগড়া করে সব নিয়ে নেবে। আসল জিনিস তো আমার হাতে, কাল সকালেই সব ব্যবস্থা করে ফেলবো। হঠাৎ বিমলের মনে হলো কেউ আসছে ওর পেছন পেছন। কি ব্যাপার? কেউ আছে পেছনে? কেউ থাকলে সাড়া দাও। কোনো জবাব এলো না। এবার একটু ভয় পেল বিমল, কিন্তু হাঁটা থামালো না সে। কে কে আমার পেছনে? কথা বলছিস না কেন? হঠাৎ ওর সামনে হাজির হলো একজন। সেটা আর কেউ নয়, স্বয়ং অমলের প্রেতাত্মা। আমার জিনিস নিয়ে কোথায় রেখেছিস বিমল? অমল, তুই? আমায় মাফ করে দে, আমি তো কিছু নিইনি।
মিথ্যাবাদী, আমার জিনিস তুই চুরি করেছিস, ফিরিয়ে দিবি, ফিরিয়ে দিয়ে যাবি আমার জিনিস। তো বাবা গো, কে আছো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেলবে আমাকে। বিমল আর সেখানে অপেক্ষা করেন, ভয়ে দৌড়ে পালিয়েছিল নিজের প্রাণটা নিয়ে। পরদিন সকালে সারা গ্রামে ছড়িয়ে পড়ল অমলের প্রেতাত্মার গল্প। নদীর ধারে বসে এই নিয়ে আলোচনা করছে গ্রামের কয়েকজন। তাদের মধ্যে রয়েছে মাধব, শিবু, নারায়ণ আর নরেন কাকা। কে রে মাধব, কাল সন্ধ্যায় কি হয়েছে শুনেছিস? শুধু কি কমল? আমি তো শুনলাম রাতে বিমলকে নাকি তাড়া করেছিল। ভয় কাঁপতে কাঁপতে নাকি বাড়ি ঢুকেছিল বিমল। কি বলছো? আমার তো শুনেই গা ছমছম করছে। আমার মরে গিয়েও শান্তি পাইনি। কিন্তু সে তো খুব শান্ত শিষ্ট ছিল। ভূত হয়ে সবাইকে ভয় দেখাতে যাবে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আত্মারা তো আর এমনি এমনি ফিরে আসে না, কোনো না কোনো অতৃপ্তি রয়ে গিয়েছে বোধ হয়। অতৃপ্ত তো বটে, ওরকম জোয়ান ছেলে হুট করে মরে গেল। ব্যাপারটা আমার কেমন যেন গোলমেলে লাগে। ঠিক বলেছো নারায়ণ, ওর তো কোনো অসুখ বিসুখ ছিল না। আর মরার পর থেকে দুই ভাইয়ের কাণ্ড কারখানা দেখেছো। শ্রাদ্ধ শান্তি ঠিক মতো হলো না, তার আগেই জমি বাড়ি নিয়ে মারামারি। আমি গতকাল রাতে অমলের বাড়ির ওদিকে গিয়েছিলাম। স্পষ্ট দেখলাম অমলের বাড়ির দিকে একটা কালো ছায়া মতো কেউ যেন হেঁটে গেল। যদিও বুঝিনি ওটা কে হতে পারে, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল আমার। পাপ হচ্ছে, এই গ্রামে বড় কোনো পাপ হচ্ছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। অমলের আত্মা শান্তি চায়, কিন্তু ওর দুই ভাই যেভাবে লোভের খেলা খেলছে, তাতে শান্তি আসবে কি করে? আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো রহস্য আছে। শুধু সম্পত্তি নিয়ে ঝগড়া নয়, ব্যাপারটা আরো গভীর। অমলের মৃত্যুটাও এত সহজ নয় আমরা যেমনটা ভাবছি। সেদিন বিকেলে বাজারের মধ্যে হরি কাকার সাথে দেখা হলো নারায়ণের। বাজার তখন বেশ জমজমাট, বৃষ্টি না থাকায় বেচা কেনাও চলছে দেদার। কিন্তু এই দুজন মানুষের সেদিকে কোনো নজর নেই। ওরা আলোচনায় মেতেছে অমল আর তার দুই ভাইকে নিয়ে। কাকা, আমি সকাল থেকে একটা কথাই ভাবছি। অমলের মৃত্যুটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। কেন রে, তোর কি মনে হচ্ছে? গ্রামের ডাক্তার কি বলেছিল মনে আছে? হঠাৎ নাকি হৃৎপিণ্ড থেমে গিয়েছিল অমলে। কিন্তু অমলের মতো সুস্থ সবল ছেলে হঠাৎ করে এমন কিছু হবে বলে আপনার মনে হয়? তাও আবার কোনো কারণ ছাড়া। আমার মনটা খচখচ করছে। তোর কথা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু প্রমাণ ছাড়া কি বা করা যায় বল? আচ্ছা কাকা, গ্রামের আর কে কে দেখেছে অমলকে বলুন তো? অনেকেই দেখেছে বলছে। যেমন ধর ওই যে মাধব, ও পরশুদিন কমলের কাছ থেকে অমলের একটা পুরনো লণ্ঠন সস্তায় কিনেছিল। সেদিন রাতেই নাকি অমলকে দেখেছে ওদের পুকুর পাড়ে। কি বলছেন? কমলের কাছ থেকে জিনিস কেনার পর? হ্যাঁ, শুধু মাধব না, শিবু কমলের কাছ থেকে একটা ঘড়ি কিনেছিল। সেও নাকি কাল রাতে অমলের প্রেতাত্মা দেখেছে। আমার ধারণা অমলের টুকটাক জিনিসপত্র বিক্রি করে দিয়েছে কমল। আর অমলের আত্মাও বোধ হয় ওর জিনিসগুলোর মায়ে ছাড়তে পারছে না। কেউ সেগুলো নিলে বা ব্যবহার করলে তার আত্মা দেখা দিচ্ছে ওদেরকে। তার মানে অমল চাই না ওর কোনো জিনিস কেউ নিক, বিশেষ করে ওর দুই ভাই যেভাবে সব বিক্রি করে দিচ্ছে। ব্যাপারটা তাহলে এবার পরিষ্কার হচ্ছে কাকা, ওরা দুই ভাই মিলে কিছু একটা করেছে। অমলের আত্মা ওদের পাপের শাস্তি দিতে ফিরে এসেছে, বুঝতে পেরেছে? যদি তাই হয় তাহলে তো সামনে বড় বিপদ। লোভের আগুনে দুই ভাই জ্বলছে, না জানি সেই আগুনে পুরো গ্রামটাকেই না পুড়তে হয়। রাত তখন অনেক হয়েছে, টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ হলো। গ্রামের চায়ের দোকানটা অবশ্য তখনও খোলা। সেখানে মুখ ভার করে বসে আছে কমল আর বিমল।
গতকাল ঝগড়ার পর তাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল, কিন্তু অমলের প্রেতাত্মার ভয় আবার এক জায়গায় এনে ফেলেছে তাদেরকে। দুজনের চেহারায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তুইও দেখছিস তাই না? হ্যাঁ দাদা, সন্ধ্যায় ওই বাড়ির দাওয়াতে বসেছিলাম। অমলকে আমি স্পষ্ট দেখেছি। তুমিও দেখেছো নাকি? তুই তো শুধু দেখেই আধমরা হয়ে গেলি, আর আমাকে তো রাস্তায় তাড়া করেছিল। আমি পরিমরি করে কোনো মতে প্রাণটা হাতে নিয়ে পালিয়ে এলাম। এখন কি হবে দাদা? ও তো আমাদের ছাড়বে না, আমাদের পাপের শাস্তি দেবে। চুপ কর, পাপের কথা বলবি না। যা করছি ভালোর জন্যই করছি। এখন ভয় পেলে চলবে? ভয় পাবো না? তুই বুঝতে পারো না ও আমাদের শেষ করে দেবে? তাছাড়া আমাদের জিনিসপত্র আমরা যেভাবে বিক্রি করছি, হয়তো সেসব কারণে রেগে আছে। তাহলে এক কাজ করা যায়, আর দেরি করে লাভ নেই। আজ রাতেই আমরা ওই বাড়িতে যাব। যা আছে সব বের করে এনে কালকেই ভাগাভাগি করে নেব। একবার সব আমাদের হয়ে গেলে অমলের প্রেতাত্মার কি করবে? এই রাতেই বাড়িতে আমার সাহস হচ্ছে না দাদা। আরে আমি তো আছি, দুজনে একসাথে গেলে কিসের ভয়? আজ রাতেই সব ফয়সালা করতে হবে, না হলে অমলের ভূত আমাদের শান্তিতে থাকতে দেবে না। চল চল, আর দেরি করিস না। ঠিক আছে চলো, যা হওয়ার হবে। পরদিন সকালে এক ভয়ঙ্কর খবর পেল সবাই। গ্রামের মানুষজন অমলের বাড়ির সামনে এসে দেখল উঠানে পড়ে আছে কমল আর বিমলের নিথর দেহ। খবরটা ছড়িয়ে পড়তে মোটেও দেরি হলো না। মাধব, শিবু, নারায়ণ আর নরেন কাকা উপস্থিত হয়েছে অমলের বাড়ির সামনে। এই কি করে হলো? দুই ভাইয়ের একসঙ্গে? ওদের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি ভয়ানক আতঙ্কের ছাপ। মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু এসে মেরে ফেলেছে। সাপে কাটলো নাকি? এই বর্ষার দিনে সাপের ভয় তো থাকবে। না, সাপে কাটার কোনো দাগ নেই শরীরে, আর কোনো আঘাতের চিহ্ন নেই। দুজনে একই ভাবে মরেছে, যেন ভয়ে বন্ধ হয়ে গিয়েছে রোদের হৃৎপিণ্ড। আগেই বলেছিলাম অমলের আত্মা শান্তি পায়নি, ও প্রতিশোধ নিতেই ফিরে এসেছে। লোভের কি সাংঘাতিক পরিণাম। কালকে রাতে নাকি ওরা দুজন অমলের বাড়িতে ঢুকতে গিয়েছিল, অমলের সবকিছু দখল করে নেবে বলে। তার মানে অমলই মেরেছে ওদেরকে। গ্রামের এই ভয়ঙ্কর ঘটনার কিছুক্ষণ পরেই জানা গেল গ্রামের কেষ্ট নামের এক অল্প বয়সী ছেলে বাড়িতে জ্বরের ঘরে পড়ে আছে। শুধু তাই নয়, কমল আর বিমলের মৃত্যুর একমাত্র সাক্ষী নাকি এই ছেলেটি। কিন্তু কেন আর কি দেখে সে ভয় পেয়ে লুকিয়ে আছে তা জানতে সরাসরি কেষ্টর বাড়িতে চলে এসেছে নারায়ণ আর হরি কাকা। কি কেষ্ট, কি হয়েছে রে তোর? কি দেখে ভয় পেলি? আমি সব দেখেছি দাদু, কালকে রাতে। ভয় পাস না, কি দেখেছিস আমাদের খুলে বল, আমরা আছি তোর সাথে। কাল রাতে আমি মাছ ধরতে পুকুরে গিয়েছিলাম, তখনই দেখি কমল কাকা আর বিমল কাকা অমল কাকার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি ভয়ে তখন ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। তারপর তারপর কি হলো? ওরা ভেতরে ঢোকার কিছুক্ষণ পরই বাড়ির দাওয়া থেকে চিৎকার শুনতে পেলাম। উঁকি মেরে দেখি অমল কাকা, মানে অমল কাকার আত্মা বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে আছে, আর কমল কাকা আর বিমল কাকা তার সামনে হাউমাউ করে কাঁদছে। কি বলছিস? তারপর অমল কাকার প্রেতাত্মা ওদের বলছিল, জানো নারায়ণ দা, বলছিল তোরা আমাকে কেন মারলি, জমিটা তো আমি তোদের এমনি দিয়ে দিতাম। কি বলিস রে কেষ্ট, তুই ঠিক শুনেছিস? হ্যাঁ দাদু, বিমল কাকা তো বারবার ক্ষমা চাইছিল, কিন্তু অমল কাকা ওদের দিকে শুধু তাকিয়েছিল, কোনো জবাব না দিয়ে। তারপর কি হলো আমি জানি না, ওরা দুজন হঠাৎ উঠোনে দফাস করে পড়ে গেল, তারপর আর কোনো আওয়াজ নেই। আমি এত ভয় পেয়েছিলাম যে দৌড়ে বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা,
অমল কাকা এমনি এমনি মারা যায়নি, ওরাই অমল কাকাকে বিষ খাইয়ে মেরেছিল, আমি ওদের মুখে বলতে শুনেছি। গতকাল রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো যেন ভেসে উঠল কেষ্টর চোখের সামনে। কমল আর বিমল যখন অমলের বাড়ির সামনে গিয়ে পৌঁছলো, তখন জায়গাটা পুরোপুরি অন্ধকার, ভেতরে ঢুকলো না। কেবল লণ্ঠন হাতে উঠানে দাঁড়িয়ে রইল ওরা। দেখেছিস কি নেই এখানে, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই। না দাদা, আমার ভালো লাগছে না, চলো ফিরে যাই। তাদের কথার মাঝে হঠাৎ বাড়ির উঠানে চোখের পলকে হাজির হলো অমলের প্রেতাত্মা। ভয়ানক চমকে উঠল কমল আর বিমল দুজনেই। আমার বাড়িতে আবার কেন এসেছিস তোরা? তুই ঠিকই বলেছিলি কমল, এখানে আসাটাই ভুল হয়েছে। কোথায় পালাবি? আজ আর পালানোর কোনো পথ নেই তোদের। আমাদের মাফ করে দাও দাদা, আমরা ভুল করেছি। আমরা আর তোর সম্পত্তি লোভ করবো না, তুই আমাদের ছেড়ে দে, ছেড়ে দে আমাদের। জমি চেয়েছিলি, একবার মুখ ফুটে চাইলেই তো পারতিস, আমি তোদের দিয়ে দিতাম। কিন্তু তোরা কি করলি? আমার খাবারে বিষ মিশিয়ে দিলি, নিজের ভাইয়ের রক্তে হাত রাঙালি। আরে আমরা সত্যি খুব লোভী, আমরা পাপী। এইবারের মতো আমাদের ক্ষমা করে দে ভাই, এবারের মতো আমাদের বাঁচতে দে। তোদের আর বাঁচার অধিকার নেই। এই বাড়ি, এই জমি আমার, এখানে তোদের কোনো জায়গা নেই। তোরা আমাকে আমার ঠিকানা থেকে সরাতে চেয়েছিলি, তাই না? দেখ, আমি কিন্তু আমার নিজের জায়গাতেই আছি, আর আজ তোদেরকে শেষ ঠিকানায় পাঠাবো আমি। অমলের কথা শেষ হতে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো কমল আর বিমলের। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, যেন অদৃশ্য কিছু চেপে বসে আছে ওদের গলায়। চিৎকার করে সাহায্য চাইবে কারোর কাছে, সে উপায়ও নেই ওদের। দৌড়ে পালিয়ে যেতে চাইল ওরা, কিন্তু শরীরই নাড়াতে পারলো না এক চুলো। আচমকা উঠানে মুখ থুবড়ে পড়ে গেল দুজন। ওই জায়গাতে পুরোপুরি শেষ ওরা। নিজেদের কৃতকর্মের ভয়ানক পরিণাম ভোগ করতে হলো দুই ভাইকে। ওদিকে দাওয়ায় দাঁড়িয়ে থাকা অমলের প্রেতাত্মা ধীরে ধীরে উধাও হয়ে গেল রাতের অন্ধকারে, যেন অমল এখানে কখনোই ছিল না। তবে কেউ যদি এই বাড়ির বিন্দু মাত্র ক্ষতি করতে চায়, তাহলে আবারও ফিরে আসবে অমলের প্রেতাত্মা।